গল্প মেঘমল্লারের অবগুণ্ঠনে। লেখনীতে সুমাইয়া তুলি। পর্ব 10। রাত যত গভীর হতে থাকে, ঠিক ততটাই নিঃশব্দ অন্ধকার ছড়িয়ে পড়ে চারদিকে। নিস্তব্ধতার সেই গাঢ় আবরণে কেউ তন্দ্রায় ডুবে যায় অবলীলায়, আবার কারো চোখে ঘুম যেন সোনার হরিণ ধরা দেয় না কোনোভাবেই। রাতের নিজস্ব এই বৈপরীত্যে দাঁড়িয়েই শহরের প্রান্তে থেমে যায় আরিজের গাড়ি। তার ব্যক্তিগত ফার্মহাউসের সামনে। গাড়ির ইঞ্জিন বন্ধ হতেই নরম আলোয় ভেসে ওঠে বাড়িটার অবয়ব। আভিশা তখন ও সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে সে জিজ্ঞেস করে, এখানে নিয়ে এসেছেন কেন? আরিজ ধীরে সিটবেল্ট খুলে গাড়ির দরজা ঠেলে বাইরে নেমে আসে। ঠান্ডা বাতাসে তার কণ্ঠ আরো গভীর শোনায়। ভেতরে গেলেই দেখতে পাবি। আভিশা জবাব দেয় না। গাড়ির ভেতরেই অনড় হয়ে বসে থাকে। তার এই নীরব একরোখামি দেখে আরিজ বিরক্তির বদলে এক দীর্ঘশ্বাস ফেলে। বড় বড় পা ফেলে গিয়ে আভিশার পাশের দরজাটা খুলে দেয়। ঘাড়ত্তারামি না করে ভেতরে গিয়ে দেখ। তোর জন্য সারপ্রাইজ আছে চাঁদ। আভিশা কিছুক্ষণ আরিজকে দেখল। আরিজের চোখে মুখে কোনো খেলা নেই, কোনো চাতুর্য নেই, বরং এক রহস্যময় শান্ত নিশ্চয়তা বিরাজ করছে। শেষমেশ আরিজের পাশ কাটিয়ে গাড়ি থেকে নেমে ধীর পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। দরজা পেরোতেই আচমকা কেউ একজন আভিশার গলা জড়িয়ে ধরে। অপ্রস্তুত হলেও পরিচিত উষ্ণতায় গলে যায় আভিশা। সে আগন্তুকে জড়িয়ে ধরে মিষ্টি করে বলে, হায়াত আপু। হায়াত মুচকি হেসে আভিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোকে অনেক মিস করেছি নায়রা। আমিও তোমায় ভীষণ মিস করেছি। ঠিক তখনই কোমল, পরিচিত আরেকটি কণ্ঠ ভেসে আসে, আর আমায়? শব্দটা শুনেই আভিশা হায়াতকে একটু সরিয়ে পাশে তাকায়। সেখানে দাঁড়িয়ে আছেন হুমায়রা শিকদার। তার ঠোঁটে সেই চিরচেনা হাসি। আভিশার মুখেও ফুটে ওঠে অকৃত্রিম আনন্দ। মুহূর্তেই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তোমাকেও ভীষণ মিস করেছি মামুনি। হুমায়রার হাত আলতো করে আভিশার মাথায় ঘষে। ঠিক সেই মাতৃউষ্ণতা, যা আভিশাকে সবসময় শান্ত করত। কিছুক্ষণের উচ্ছ্বাস শেষে আভিশা মুখ গম্ভীর করে জিজ্ঞেস করে, কিন্তু তোমরা শিকদার ম্যানসনে না গিয়ে এখানে কি করছো? হায়ানের গাড়ি আপন গতিতে ছুটে চলেছে নিস্তব্ধ হাইওয়ে ধরে। তার ঠিক পেছনে লাবিব আর অ্যারেনের গাড়ি। দুটোই হুবহু একই গতিতে চলছে। তাদের সমস্ত মনোযোগ হায়ানের গাড়ির প্রতিটি বাঁকে আটকে আছে। মূলত তারা হায়ানের গাড়িকে অনুসরণ করছে। গাড়িতে ওঠা সকলেই হায়ানকে রেস্টুরেন্টে না গিয়ে অন্য রাস্তায় যাওয়ার কারণ জিজ্ঞেস করেছে বহুবার, কিন্তু হায়ান বলেছে ব্যাপারটা নাকি সিক্রেট। তাই এখন বলা যাবে না, কিছুক্ষণ পরেই জানতে পারবে সবাই। যদিও রাস্তাটা দেখেই লাবিব আন্দাজ করতে পেরেছে যে তারা কোথায় যাচ্ছে। কিছুক্ষণ পর গা ঘেঁষাঘেঁষি করে তিনটি গাড়ি এসে থামল আরিজের ফার্মহাউসের সামনে। গাড়ি থামার সঙ্গে সঙ্গেই সবাই নেমে হায়ানকে চারদিক থেকে ঘিরে ধরল। তুমি এভাবে ধোকা দিলে ভাইয়া। পেটের ইঁদুরগুলো চুচু করছে। রেস্টুরেন্টে না গিয়ে এখানে নিয়ে এলে কেন? এটা কেমন সিক্রেট? আয়ানের কথায় সাবিহা বলে উঠল। কেমন আবার কিপটেমির সিক্রেট? ছি ছি, আপনি এত কিপটে হায়ান ভাই। সামান্য টাকা বাঁচানোর জন্য রেস্টুরেন্টে না গিয়ে বড় ভাইয়ার ফার্মহাউসে নিয়ে এসেছেন? এসবের মাঝে যারা ভ্যাবাচ্যাকা করে কেঁদে উঠল। এসব ঠিক না। আমি এখানে আসতে চাইনি। তুমি এটা কেন করলে ভাইয়া? ছোট আম্মুকে রাজি করতে আমি কতগুলো চোখের পানি ফেললাম তখন। এখন সেগুলো আমায় ফেরত দাও। সকলের আজগুবি কথা শুনে হায়ান হতভম্ব হয়ে গেল। বিস্ময় তার মুখটা হা হয়ে গেল। সামান্য একটা ব্যাপার নিয়ে তাকে কিপটে উপাধি দিল এই মেয়ে, তাও আবার অ্যারেনের সামনে। ব্যাপারটা ঠিক হজম হলো না হায়ানের। চুপ কর সবগুলো। কে কিপটে, হ্যাঁ? আমি যে তোদের কত বড় উপকার করলাম, এটা তোরা পরে বুঝতে পারবি। তখন খালি ধন্যবাদ দিতে আসিস। যাব না তোমাকে ধন্যবাদ দিতে। তুমি আমার চোখের পানি ফেরত দাও। আহা, থামো তো তোরা। কিন্তু আয়রা রহমানের কথায় কাজ হলো না। সবাই যে যার মতো ঝগড়া করতে ব্যস্ত হয়ে পড়ল। ফার্মহাউসের পেছনে দিকের পুলসাইডে ছিল আরিজ। সে বাড়ির ভেতরে ঢোকেনি।
চেঁচামেচির শব্দে এদিকটা এল সে। হচ্ছেটা কি এখানে? সবাই চুপচাপ বাড়ির ভেতরে যাও। তার কণ্ঠের কঠোরতায় মুহূর্তে যারা, আয়ান, সাবিহা থেমে গেল। এক নজর হায়ানের দিকে তাকিয়ে সুরসুর করে ঢুকে পড়ল বাড়ির ভেতরে। কিন্তু সাবিহা ভুলেও আজ অ্যারেনের দিকে তাকালো না। যে বিষয়টা অ্যারেনও খেয়াল করেছে, কিন্তু পাত্তা দেয়নি। আরিজ আয়রা রহমানের কাছে এগিয়ে এসে নরম কণ্ঠে বলল, ভেতরে যাও চাচি আম্মু। বড় ফুপি এসেছে, তিনি তোমাকে সবটা বুঝিয়ে বলবে। হুমায়রা শিকদারের কথা শুনে আয়রা রহমান আর দাঁড়ালেন না। এদিকে লাবিবের কৌতূহল ততক্ষণে চরমে। ব্রো, তোমরা কি আমাকে একটু বলবে এখানে কি হচ্ছে? হায়ান দুষ্টু হেসে কিছু বলতে চাইলেও তাকে আটকে দিয়ে আরিজ গম্ভীর কণ্ঠে বলল, একটু পরেই জানতে পারবি। এর মাঝেই সেখানে আরেকটা গাড়ি এসে উপস্থিত হল। সেখান থেকে বেরিয়ে এল আরিয়ান। আরিজ তার দিকে এগিয়ে গিয়ে পেছনে দাঁড়ানো লাবিবকে উদ্দেশ্য করে বলল, তোরা ভেতরে যা। আমার হায়ান আর আরিয়ানের সঙ্গে কিছু কথা আছে। আরিজের কথায় লাবিব আর কিছু না বলে অ্যারেনকে বগলদাবা করে চলে গেল ভেতরে। জানতে পেরেছিস? আরিজের কথায় আরিয়ান ক্রুর হেসে একটা পেনড্রাইভ এগিয়ে দিল তার দিকে। আরিজ সেটা হাতে নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দেখে বলল, এর সঙ্গে কি মিস্টার নিহাল শিকদার জড়িত ছিলেন? নট শিওর। তবে মাহমুদ চৌধুরী ওতপ্রোতভাবে জড়িত। আরিয়ানের কথা শুনে হায়ান বলল, কিন্তু আমার একমাত্র অসুস্থ খালুজান একা এত সাহস পাবে বলে আমার মনে হয় না। ডোন্ট ওয়ারি, যে ব্যক্তি এর পেছনে আছে, সে তার প্রাপ্য শাস্তি পাবে। তার আগে তোর অসুস্থ খালুজানকে দেশে এনে পুলিশের হেফাজতে সুস্থ করে তুলি। আরিজের কথায় হায়ান আর আরিয়ান ঠোঁট বাঁকিয়ে হাসল। হায়ান বলল, কিন্তু তুই তো নিজেই তাকে শাস্তি দিতে পারিস, তাহলে এসবে নায়রাকে টানার কি দরকার? তারাই তো আমার চাঁদকে টেনেছে এসবের মাঝে, তাই তাদের শাস্তিও আমার চাঁদের হাতেই হবে। হায়ান আরিজের কথা শুনে আরিয়ানের কাঁধে হাত রেখে বলল, বুঝলি আরিয়ান, মানুষ বিয়ের প্রথম রাতে বউকে কত সুন্দর সুন্দর উপহার দেয়, আর তোর ভাই দেবে এই পেনড্রাইভ। ভাইয়ের জীবনে তাও বিয়ে নামক দিনটা আসছে, তোমার তো তাও আসছে না। আরিয়ানের কথায় তেতে উঠল হায়ান। ছোটবোর সবাই এখন তাকে এই বিষয় নিয়ে খোঁটা দিচ্ছে, যা সে মেনে নিতে পারছে না। তুই কি খোঁটা দিলি আমায়? সমস্যা নেই, তোর বোনকে বিয়ে করে দেখিয়ে দেব। আমার বোনকে আগে রাজি করিয়ে তো দেখাও। রাজি না হলে তুলে নিয়ে বিয়ে করব। তাও ওকেই বিয়ে করব। রুষ্ট ভঙ্গিতে নিজের বক্তব্য শেষ করে আর দাঁড়ালো না হায়ান। অনেক হয়েছে, এবার এর একটা বিহিত করতেই হবে তাকে। আরিজ আর আরিয়ানও ধীর পায়ে তার পিছু নিল। এদিকে হায়ানের কথায় আরিয়ান মিটমিট করে হাসছে। তাকে হাসতে দেখে আরিজ বলল, বেশি হাসিস না। ভেতরে তোর জন্যও চমক আছে। আরিজের কথায় আরিয়ানের মুখে আধার নেমে এলো। সে বুঝতে পেরেছে তার ভাইয়ের ইঙ্গিত। কিন্তু সে তো তার অতীতের মুখোমুখি হতে চায় না। কিছুতেই চায় না। শুনশান রাস্তাটা এখন এতটাই নিথর যে মনে হয় কখনো এখানে কিছুই ঘটেনি। ধুলোর ওপর টায়ারের দাগও যেন মিলিয়ে গেছে বাতাসে। কিন্তু কিছুক্ষণ আগেই এই একই অ্যাসফল্টের বুকে পড়েছিল লাশের মিছিল। রক্তের দাগ, ছড়িয়ে ছিটিয়ে থাকা গুলির খোসা, আর বারুদের গন্ধ। এখন শুধুই নিস্তব্ধতা। এই স্তব্ধতার ভেতর দিয়ে ধীরে ধীরে এসে থামল একটি পুলিশ জিপ। ভারী দরজা খুলে নামল অফিসার ইলহাম কবির আর তার সহকারী। ইলহাম চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। তারপর গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়ালো, সিগারেট ধরালো না, শুধু দূরের শূন্যতার দিকে তাকিয়ে রইল। তার সাথে আসা ছেলেটা নতুন। নাম নিলয়। কিছুদিন আগেই জয়েন করেছে। কিন্তু সে বুঝতে পারছে না তার স্যার কেন এই ফাঁকা রাস্তায় এসে বসে আছে। কিন্তু সাহস করে এই প্রশ্নটা করতেও পারছে না। কিছুক্ষণ পিনপতন নীরবতা পালন করার পর মুখ খুলল ইলহাম। তোমায় যদি বলি কিছুক্ষণ আগে এখানে অনেকগুলো লাশ বিছিয়ে ছিল, বিশ্বাস করবে? নিলয় ইলহামের কথা হেসে উড়িয়ে দিয়ে বলল, আরে স্যার কি যে বলেন? ইলহাম তাচ্ছিল্য হাসল। তারপর চোখ মুখ কঠিন করে বলল, সত্যিই বলছি। নিলয় ইলহামের কথার ধরন দেখে বুঝতে পারল সে সত্যি বলছে।
তাই বিস্মিত হয়ে বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? এরকম কিছু হলে এতক্ষণে দেশ তোলপাড় হয়ে যেত। দেশ তো তখন তোলপাড় হবে যখন দেশের মানুষ জানবে। নিলয় সরল মনে প্রশ্ন করল, মানে? মানে এমপির কথা একদম ফেলে দেওয়ার মতো না। শিকদাররা গভীর জলের মাছ। তাদেরকে ধরাটা এত সহজ হবে না। তার উপর আমাদের ডিপার্টমেন্টের রাঘব বোয়ালরাই তাদের সাথে যুক্ত আছে। ইলহামের মুখে এসব কথা শুনে নিলয় নিজের কৌতূহল আর দমিয়ে রাখতে পারল না। প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু এসব আপনি কি করে জানতে পারলেন স্যার? ইলহাম নিঃশব্দে হাসল। শূন্যে দৃষ্টি রেখে বলল, জেনেছি কোনোভাবে। কিন্তু এখনো অনেক জানার বাকি। মাথা পর্যন্ত পৌঁছতে হলে এখন কানকে অনুসরণ করতে হবে আমাদের। বুঝলে? ইলহামের কথার সারমর্ম পুরোটা না বুঝলেও কিছুটা বুঝতে পেরেছে নিলয়। তাই উপর নিচে মাথা নাড়াল সে। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।